আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্টস করার জন্য। ব্যানার এবং হেডলাইন পড়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি শিরিন শারমিন চৌধুরীর কথাই বলবো, বা ওখানে আরও যে ছবিগুলো দেখছেন, যে প্রধান বিচারপতি, তারপর অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রপতির ছবিও আছে। কেন এগুলো দিলাম? তো আসুন ব্যাপারটা একটু আলোচনা করি। তবে এই বিষয়গুলো আসলে আপনারা কেউ এটা ধারণা নিয়েন না যে আমার কাছে কোনো গোয়েন্দা রিপোর্ট আছে বা আমি কোনো পীর, আউলিয়া বা ভবিষ্যৎ বক্তা, যে আমি ভবিষ্যৎ বলে দিচ্ছি, তা না ভাই। এটা হচ্ছে আমার যে চিন্তা, আমি চিন্তাটাকে আপনাদের মাঝে দিচ্ছি। আপনারাও চিন্তা করতে পারেন, বা আপনাদের কাছে নতুন কোনো চিন্তা থাকলে সেটা আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারেন। আমি পরে আবার রেকটিফাই করতে হয়। আমি কোনো, আগেই বলেছি যে পীর মুর্শিদ আউলিয়া নয়, আমি কোনো আপনার প্রিস্ট নই, যে আমার কোনো ভুল না হবে না। আমি নিজেও মানুষ, আমার প্রেডিকশনও ভুল হতে পারে। আর যেহেতু বাংলাদেশের পরিস্থিতি এখন আনপ্রেডিক্টেবল, তার মানে কেউ বলতে পারে না কোথায়, যেমন আপনার ইরানের কোন অংশে, কোন ব্রিজের উপরে আমেরিকা যেমন বোম মারবে, এটা কেউ বলতে পারে না, তেমনই পরিস্থিতি এখন বাংলাদেশের। তারপরে সকলে জানেন যে শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম মহিলা স্পিকার ছিলেন, এবং খুব প্রাণোচ্ছল একজন মহিলা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বা আইনের সর্বকালের সেরা একজন মহিলা। আইনের, বাংলাদেশের জন্য, বিদেশের জন্য না রে ভাই, সেটা বললে আবার ভুল হবে। বাংলাদেশের জন্য খুব জুয়েল একজন মহিলা ছিলেন, মানে পড়ালেখায় খুবই ভালো ছিলেন। ওনার মতো একজন মহিলাকে এনে আপনার আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বসিয়েছিলেন নারীর ক্ষমতায়নের কারণে, যাতে নারীরাও আসতে পারে আমাদের সাথে সম অধিকার বা সমান করতে পারে, এই জন্য। শিরিন শারমিন চৌধুরী আমরা যখন জানতাম যে উনি সেনা হেফাজতে ছিলেন, আইএসপিআর এর যে বিজ্ঞপ্তি ছিল 600 কতজন সেনা হেফাজতে আছেন, তাদের মধ্যে শিরিন শারমিন চৌধুরীর নামও ছিল। এরপর আর কেউ জানতাম না। হঠাৎ করে একদিন আমরা সকলে জানলাম যে শিরিন শারমিন চৌধুরী স্পিকার পদ থেকে ইস্তফা দিয়েছে। কিন্তু ওনার ইস্তফা পত্রটা আসলে সরাসরি উনি কি দিয়েছেন কি দেননি, বা এটার কি, এটা কেউ জানে না। যেমন বলা হয়েছিল যে শেখ হাসিনার পদত্যাগপত্র ছিল, কিন্তু পরবর্তীতে জানলাম যে উনি তো পদত্যাগপত্র দেনই নাই। আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন যে উনি পদত্যাগপত্রই দেন নাই। তাহলে দেখাবেন কোত্থেকে বা পাবেন কোত্থেকে? সেটা যেমন প্রভাকাণ্ডা ছিল, তেমনি আমরা জানতাম যে শিরিন শারমিনের এটা প্রভাকাণ্ডা। তা না হলে ওনার পদত্যাগপত্র দিতে যাবেন কেন? এরপরের কাহিনী আপনারা সকলেই জানেন। নির্বাচন হলো, নির্বাচনের পরে শপথ বাক্যকে পাঠ করাবে, শিরিন শারমিন চৌধুরী তো পদত্যাগপত্র দিয়েছে, উনি নাই, ডেপুটি স্পিকার জেলে, মানে এগুলো নিয়ে বিশাল একটা হই হই রই রই। পরে যায় সিইসি নিজে এসে এই অবৈধ সরকারকে শপথ বাক্য পাঠ করালেন। এখন একটা জিনিস দেখেন, যে এতদিন শিরিন শারমিন চৌধুরীর কথা ছিল না, কিন্তু নির্বাচনের আগ থেকে আমরা জানতে চাচ্ছিলাম কোথায় শিরিন শারমিন, কোথায় শিরিন শারমিন, কেউ জানে না। আমরা বলা শুরু করার পর থেকে আস্তে আস্তে অনেকেই বলল, এরপরে মানবাধিকার সংস্থাগুলো দাবি জানাইলো যে উনি কোথায়, এই মহিলাটি কোথায় আছে, কেউ জানেন না। এখন যেটা মনে হয়, যে আপনারা জানেন যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর জন্য ব্যাপক চাপ ছিল, অ্যারেস্ট করতে হবে, পদত্যাগ করাতে হবে। আমার মনে হয় কি জানেন, সেনাবাহিনী তখন শিরিন শারমিন চৌধুরীকে ওনাদের কাছে রেখেছিলেন, তার কাছে যদি ইন কেস পদত্যাগ করতে হয় রাষ্ট্রপতি, তখন যাতে সাংবিধানিকভাবে শিরিন শারমিনের হাতে দেওয়া যায়। এটা সম্ভবত হয়তো একটা যুক্তির কারণে রাখতে পারে। আর যেই নাটকের প্লট দেওয়া হইলো, মানে শিরিন শারমিনকে ওনার বাসভবন থেকে গ্রেপ্তার করেছে, এগুলা যদি এই নাটকটা আমাকে লিখতে দিত, তাহলে আমি কি করতাম জানেন? যে শিরিন শারমিন চৌধুরী যেহেতু নোয়াখালী বা মিরস্বরের ওনার আদি নিবাস, ওনার বাপদাদারা ওখানকার, তাইলে আমি করতাম যে নোয়াখালীর একটা প্রত্যন্ত গ্রামে, যেই গ্রামটা বা ছাগলনাইয়াতে নিয়া, ওই যে যেটা ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডার, মানে রান্নাঘর পড়ছে ইন্ডিয়ায়, বাকি অংশ পড়ছে বাংলাদেশে, এইরকম একটা জায়গায় রান্নাঘরে উনি রান্না করতেছেন, ওই জায়গা থেকে ধরতাম যে উনি পালাইয়া যায় ওইখানে আছেন। অথবা একটা পুকুরের মধ্যে উনি সাঁতার কাটতেছেন, যেই পুকুরের অর্ধেক অংশ পড়ছে ইন্ডিয়া, অর্ধেক অংশ হচ্ছে বাংলাদেশে, তখন বুঝাইতাম যে দেখেন উনি ইন্ডিয়া থেকে
পার হইয়া সাঁতার কাটতেছিলেন, ওই জায়গা থেকে ধরলাম, নাটকের প্লট সাজাইতাম এইভাবে। তো সেটা না করে ওনাকে ঢাকায় ওনার বাসভবন থেকে ধরা হইল। ওনার বাসভবন যে ওইটা, বা ওইখানে যে উনি আছেন, আপনি কি মনে করেন যে ওনারা কেউ জানতেন না? ওনারা কেউ জানতেন না? নাকি সেনা ক্যাম্প থেকে এনে ওনাকে ওই জায়গায় বসায়া দিয়ে এরপরে ঠিক যেটা মানিক সাহেব, বিচারপতি মানিক সাহেবকে যেভাবে করেছেন, যে ওনাকে ধইরা নিয়া সেনাবাহিনী কলা পাতায় শোয়াইয়া পরে দেওয়া হইল, যে উনি ইন্ডিয়া পালানোর সময় ওনাকে ধরা হয়েছে, কোনটা? একটু চিন্তা করেন তো। আর এইটা এমন সময় করা হলো যে আগামীকাল আমাদের খলিল যাবেন ইন্ডিয়া। সেখানে যাইলে হয়তো বিভিন্ন বিষয়ের উপরে কথা বলবে ইন্ডিয়ান গভর্নমেন্ট। হয়তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টা কেন করা হলো না, কেন সংসদে নেওয়া হচ্ছে, এগুলো নিয়ে কথা বলবেন। যার কারণে হয়তো ওনাকে গ্রেপ্তার করে ইন্ডিয়াকে বলা হচ্ছে যে দেখো, আমরা তোমাদের পছন্দের লোকগুলোকে ধরছি, সুতরাং এগুলো নিয়ে কথা বলিও না। কোনটা? কারণ শিরিন শারমিনকে ধরতে হবে এরকম তো কোনো চাপ এই মুহূর্ত পর্যন্ত ছিল না। ছিল যেই দিন উনি পদত্যাগপত্র দিয়েছেন বলে বলা হয়েছিল, তারপর থেকে তো কোনো মিছিল মিটিং দেখিনি বা কেউ বলতে শুনিনি যে এই মহিলাকে গ্রেপ্তার করেন। না, প্রধান বিচারপতি যিনি আছেন তাকে গ্রেপ্তার করার কি কোনো প্রেশার আছে? অ্যাটর্নি জেনারেল যিনি আছে ডিএচএস এ থাকেন, ওনাকে গ্রেপ্তার করার কি কোনো প্রেশার আছে? নাই। কিন্তু আমার মনে হচ্ছে যে একের পর এক এইটা গ্রেপ্তার করা হবে। তার কারণ হচ্ছে দেখেন, 3 দিন আগে বলা হইল যে ইয়ে করবে কি, যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তো তোলা হবেই না, বরঞ্চ এটা আইন করে সংসদে নিবে। আমরা সবাই হই হই রই রই করে এটার পিছনে পড়ে গেলাম। তেল আর হাম চলে গেল গা ব্যাকডোরে। শত শত শিশু মারা যাচ্ছে, ব্যাকডোরে চলে গেল। এটা নিয়ে আলোচনা নেই। আজকে সারাদিন দেখেন, শিরিন শারমিন চৌধুরীর অ্যারেস্ট হয়েছে, উনি কোথায় নেওয়া হয়েছে, কি আইনে নেওয়া হয়েছে, কিভাবে নেওয়া হয়েছে, এগুলো নিয়ে আলোচনা। এটা চলবে ধরুন 2 দিন, এরপরে হয়তো আবার আরেকজন, তারপরে হয়তো আরেকজন, তারপরে হয়তো আরেকজন, এরপরে হয়তো রাষ্ট্রপতি। আপনি কোন দিকে যাবেন বা কোনটা বিশ্বাস করবেন? একটু একটু মিলান, যে মানে দেশের ভেতরের যে অরাজক পরিস্থিতি আছে এইটা নিয়ে যাতে আমি আপনি আলোচনা না করি, এইটার কথা যাতে না বলি, সাইকোলজিক্যালি আমাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে যে এই দিকে যাও। কারণ এখন বিরোধিতাটা করবে, বিরোধিতা করার তো নাই। এখন এই সরকারের বর্তমানে যে সরকার আছে, অবৈধ যে সরকারটা আছে বা চুক্তিভিত্তিক সরকার যেটা আছে, এইটার বিরুদ্ধে কথা বলবে কারা? আওয়ামী লীগ আলারা, আওয়ামী লীগ সমর্থকরা, মানুষজন, নর্মাল লোকজন। সুতরাং একের পর এক যদি এইভাবে গ্রেপ্তার করা হয়, তখন তো আমরা আওয়ামী লীগ আলারা ওইটার পেছনে লাগে যায়, এই আমাদের অমুকরে গ্রেপ্তার করছে, এই চলো চলো আন্দোলন, চলো চলো লেখালেখি, চলো চলো পোস্টার বানাও। এই তো। তার মানে হচ্ছে যে ওরা যা আকাম করতেছে সেটা নিয়ে কোনো আলোচনা নাই, সেটা মানুষের কাছে পর্যন্ত পৌঁছাবে না। আর যার কারণে আমাদের হয়তো ব্যস্ত রাখা হচ্ছে যে এগুলো, তাহলে আমরা তো জানি না সকলকে যে গ্রেপ্তার করা হবে এটা আমরা জানি, কাউকে ছেড়ে দিবে না। কারণ এখন যে সরকার, চুক্তিভিত্তিক সরকার, এ কি আওয়ামী লীগের কোলে তুলে চুম্মা খাওয়ার জন্য বসছে, না আওয়ামী লীগের কচু কাটা করার জন্য বসছে? যে দলটা কচু কাটাই করবে আমাদেরকে, সেই দল যে এগুলো করবে এটা তো আমরা সবাই জানি। যারা জানেন না তারা আস্তে আস্তে জানেন, শিখেন, একটু দেখেন, বুঝেন। এটা হচ্ছে মূল কাহিনী। সুতরাং এই শিরিন শারমিনের পরে আরো কে কে, সেটা হচ্ছে যে এখন $1,000,000 কোশ্চেন। তো সেটাই যে আগে গ্রেপ্তার করে নাই, তার কারণ হচ্ছে যে যদি ওনাকে লাগে রাষ্ট্রপতিকে পদত্যাগ করাইতে হলে তাহলে ওনারে বসায় দিতে হবে। এখন সব শেষ, এখন কোনো সমস্যা নাই, কালকে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেও তাতেও বিএনপির কিছু আসে যায় না। ওরা তো এখন ক্ষমতায়, আরেকজন রাষ্ট্রপতি চুজ করবে উইদিন এ সেকেন্ড, উনি যাবেন ক্ষমতায়, এরপরে তো রাষ্ট্রপতি গ্রেপ্তার হবে। বাকি এই যে গত 18 মাসের যে আকাম হয়েছে, এই 18 মাসের আকামের যে দায় এই মুহূর্তে বিএনপির সরকার নিচ্ছে, সেইটার জন্য কাউরে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। সেইটার জন্য বিএনপি সরকার সেদিকে চোখ নাই। কারণ ওগুলো তো সব ভাসুর, ওনাদের ভাসুরদের কথা তো মুখে তোলে না। সুতরাং অতীতের সরকারকে আনো, তাদের লোকজনকে একজন একজন করে গ্রেপ্তার করো, সেইটা নিয়েই আওয়ামী লীগ ব্যস্ত থাকুক, আর আমরা মানুষের ঠান্ডা রাখার চেষ্টা করি। কারণ হচ্ছে দেশের মধ্যে এত সমস্যার ভেতরেও আপনার এই যে গ্রেপ্তার, এদের গ্রেপ্তার করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন? এদের গ্রেপ্তার করলেই কি দেশে সোনা ফলতে থাকবে? পেট্রোলের নদী পেয়ে যাব আমরা, নাকি ডিজেলের কূপ পাবো, কোনটা? নাকি বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার সমাধান হয়ে যাবে, কোনটা হবে? কোনো কিছুই তো হবে না। নাকি এই যে 238 জন শিশু মারা গেল, আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ধরলে কি এরা সব বেঁচে উঠবে? নাকি আপনারা কয়দিন পরে বলবেন যে এই শিশু সবগুলোর আওয়ামী লীগ নেতারা যায় গলা টিপা মারছে, কোনটা?
নাকি বলবেন যে আওয়ামী লীগ নেতারা এখন পেট্রোল ডিজেল অকটেন পকেটে করে করে সব নিয়ে যাচ্ছে? কোনটা বলবেন? তো এগুলো হচ্ছে যে আমাদের দৃষ্টি যাতে অন্যদিকে সরে, পাবলিকের দৃষ্টি যাতে অন্যদিকে সরে যায়, এই সব গ্যাঞ্জাম নিয়ে যাতে কোনো কথা না হয়, সেই জন্য হচ্ছে যে এটার নাটক। আর এই নাটকের পুরোপুরি আছে সেনাবাহিনী। অনেকে বলেন সেনাবাহিনী কেন এখনো রাস্তা থেকে যায়নি? আরে বাবা, সেনাবাহিনী রাস্তা থেকে গেলে তো এইসব নাটক হবে না। আর সেনাবাহিনী রাস্তা থেকে যাবে না কারণ হচ্ছে যেই সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশ বিরোধী কর্মকর্তা কর্মচারী এখন সবচেয়ে বেশি সৈনিক, এবং তারা এত উল্লসিত যে তারা রাস্তা থেকে নামতে চাচ্ছে না। আর এই সেনাবাহিনী রাস্তায় থেকে তো ধান্দা শিখে গেছে না। এই ধান্দা যারা একবার শিখে গেছে তারা কি রাস্তা থেকে নামবে মনে করেন? নামবে না। সুতরাং চলিতেছে নাটক, চলতে থাকুক, আমরাও দেখতে থাকি। খলিলুর রহমানের সফরে কি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গ উঠবে? আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান তিনি নয়াদিল্লিতে পৌঁছবেন। তার সফর সঙ্গী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এই দুজনে মিলে এই প্রথম নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ভারত সফরে আসছেন। তাদের সফরটি সব মিলিয়ে 3 দিনের। এই 3 দিনের সফরে অনেকগুলি বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। ভারত যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এই বৈঠকটিকে, এই সফরটিকে। ভারতের 3-4জন গুরুত্বপূর্ণ পদাধিকারী, রাজনৈতিক এবং প্রশাসনিক পদাধিকারী, তারা খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। একটা আভাস আছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও একটা সৌজন্য সাক্ষাৎ হতে পারে বাংলাদেশের বিদেশ মন্ত্রীর। তবে মূল আলোচনাগুলি হবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল এবং ভারতের পেট্রোলিয়াম ও খনিজ বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী। এদের সঙ্গে বাংলাদেশের বিদেশ মন্ত্রী এবং বিদেশ বিষয়ক উপদেষ্টা তাদের বৈঠক হবে। এই বৈঠকে সম্ভাব্য আলোচ্য কি তা নিয়েও একটা আভাস পাওয়া যাচ্ছে দুই শিবির থেকেই। এবছর অর্থাৎ 2026-এর ডিসেম্বরের মধ্যে গঙ্গা চুক্তির পুনর্নবীকরণের কথা আছে। 30 বছর মেয়াদী এই চুক্তি এবছরেই শেষ হবে। এই চুক্তির পুনর্নবীকরণ নিয়ে অফিসার পর্যায়ে, ইঞ্জিনিয়ার পর্যায়ে আলাপ আলোচনা চলমান। এটা খুব প্রত্যাশিত যে জ্বালানি সংকট নিয়ে এই সফরে খলিলুর রহমান অনেকটা সময় ব্যয় করবেন। তার কারণ বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটের মুখে পড়েছে। মন্ত্রীদের পর্যন্ত গাড়ির তেলের কোটা 30% কমানো হয়েছে এবং একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা খবর করেছে বিভিন্ন সূত্র থেকে যে বাংলাদেশ হয়তো তেল শূন্য রাষ্ট্র হিসেবে প্রথম তার নাম আসতে পারে। এমন আশঙ্কার কথাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তেলের যথেষ্ট সংকট আছে, জ্বালানির যথেষ্ট সংকট আছে এবং এমন একটা সময় এই সংকট যখন গরম পড়ে গেছে, ফলে সব মিলিয়ে বাংলাদেশের নতুন সরকার তারা কিন্তু বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে পড়েছে। অর্থাৎ অনেক রকম সমস্যা তাদের একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছে, যে কারণে জ্বালানি সমস্যাটা নিয়ে এবার আলোচনা হবে। বাংলাদেশের তাৎক্ষণিক প্রত্যাশা মতো ভারত কিন্তু ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে বাংলাদেশকে দ্রুত ডিজেল সরবরাহ করেছে এবং সেই সরবরাহ প্রক্রিয়া জারি আছে। বাংলাদেশের তরফে আরো বাড়তি জ্বালানি চাওয়া হচ্ছে, ভারত সেটা বিচার বিবেচনা করছে। এই সফরে আলোচনায় আসতে পারে ভিসা প্রসঙ্গ, যে মোহাম্মদ ইউনূসের জমানাতে দুদেশি ভিসা সীমিতকরণ করেছিল, কোনো কোনো ক্ষেত্রে ভিসা দেওয়া বন্ধ রেখেছিল। বাংলাদেশ দাবি করছে যে তারা সব ক্ষেত্রেই ভিসা দেওয়া শুরু করে দিয়েছে, ভারতীয়দের ভিসা দিচ্ছে। কিন্তু ভারতের মিশনগুলো, যারা বাংলাদেশে যে মিশনগুলি আছে যেখান থেকে বাংলাদেশিদের ভারতে প্রবেশের ভিসা দেওয়া হয়, সেখান থেকে যথেষ্ট পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে না। এখনো পর্যটন ভিসা পুরোপুরি উন্মুক্ত করা হয়নি, এইরকম কথা
কথাবার্তা বাংলাদেশের তরফে আছে। বাংলাদেশের তরফে সীমান্ত সুরক্ষা, ভারতের তরফেও সীমান্ত সুরক্ষা, এই প্রসঙ্গগুলি আসবে। এবং এই যে উপমহাদেশের এই যে দুটি দেশের মধ্যে যে ভূ রাজনৈতিক সম্পর্ক, সেই ভূ রাজনৈতিক সম্পর্কের মধ্যে নিরাপত্তার ইস্যুটি নানানভাবে জড়িয়ে আছে। অনেক দেশ তাদের এখানে ইন্টারেস্ট আছে, ফলে এখানে দুই দেশের অভিন্ন অবস্থান নেওয়া জরুরি, সেটাও নিশ্চয়ই আলোচনার মধ্যে আসবে। এবং তাৎপর্যপূর্ণ হচ্ছে যে তারেক রহমান তার বিদেশ মন্ত্রীকে যখন ভারতে পাঠাচ্ছেন, তার ঠিক আগের দিন অর্থাৎ সোমবার সকালে বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানেও আলাপ আলোচনায় নানান প্রসঙ্গ এসছে, যেটা ইতিমধ্যে মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এবং তিনি নরেন্দ্র মোদীর তরফে তারেক রহমানকে আরও একবার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর, এই নিয়ে দ্বিতীয়বার। এবং আরও একবার বাংলাদেশের ভারতের হাই কমিশনার তিনি তারেক রহমানকে নরেন্দ্র মোদীর তরফে আরও একবার বলে এসছেন যে তিনি যেন যত দ্রুত সম্ভব সপরিবারে ভারত সফরে আসেন। এর আগে চিঠিতেও নরেন্দ্র মোদী একই কথা তারেক রহমানকে লিখেছিলেন। একটা খুব সুন্দর আবহের মধ্যে এই বৈঠকটি হতে যাচ্ছে, যদিও ভারতের একাংশের বক্তব্য যে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যেভাবে ভারত উপযাজক হয়ে সুসম্পর্ক করার চেষ্টা করেছে বা বিগত 2 মাস ধরে যা যা দেখা গিয়েছে, সেই তুলনায় বাংলাদেশের তরফে ততটা খুব স্বাভাবিক যে উচ্ছ্বাসের প্রতিক্রিয়া সেইটা নেই। অর্থাৎ ভারত খালেদা জিয়ার অন্ত্যেষ্টিতে ভারতের বিদেশমন্ত্রী উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর শোকবার্তা তিনি তারেক রহমানের হাতে পৌঁছে দিয়ে আসেন। তারেক রহমান যখন দলের চেয়ারম্যান হলেন তখন তাকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। এই জন্য ভারতের হাই কমিশনার তার সঙ্গে দেখা করে ভারতের প্রধানমন্ত্রীর চিঠি সেখানে দিয়ে আসেন তার হাতে। এবং সেই চিঠিতে নরেন্দ্র মোদী এক প্রকার আগাম লিখে দিয়েছিলেন যে তিনি প্রত্যাশা করেন যে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। এরপরে তারেক রহমানের শপথ অনুষ্ঠান, ভারতে কিছু আন্তর্জাতিক কর্মসূচি থাকাতে নরেন্দ্র মোদী যেতে পারেননি, কিন্তু ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা সেখানে গিয়েছিলেন। খালেদা জিয়ার মৃত্যুতে শোক পুস্তিকায় বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে সেই শোক পুস্তিকায় ভারতের তরফে শোক নথিভুক্ত করার জন্য গিয়েছিলেন বর্ষিয়ান মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশ খুব ইমার্জেন্সি ভিত্তিতে ডিজেল চাইলেও ডিজেল দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও ভারতের কূটনীতিক মহলে একটা আলোচনা আছে যে ভারত যতটা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিচ্ছে, বন্ধুত্ব গড়ার বার্তা দিচ্ছে, ততটা থেকে সেই ধরনের কোনো আপ্লুত প্রতিক্রিয়া বাংলাদেশের তরফ থেকে এখনো পর্যন্ত নেই, নতুন সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত নেই। যদিও এই যে সফর অর্থাৎ খলিলুর রহমানের যে সফর, সেই সফরকে কিন্তু ভারত মোটেই লঘু করে দেখছে না, যে কারণে 4 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার সঙ্গে এই 3 দিন কয়েক দফা বৈঠক করবেন, অনেক বিষয়ে আলাপ আলোচনা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আলোচনায় কি শেখ হাসিনা প্রসঙ্গ উঠবে? এটা অনেকে আমার কাছেও জানতে চেয়েছেন। আমার নিজেরও কৌতূহল আছে যে শেখ হাসিনার প্রসঙ্গ এখানে উঠবে কিনা। আমার মনে হয় যে খলিলুর রহমানকে এই প্রসঙ্গ তিনি তুলবেন কোনো না কোনো ভাবে। যদিও একথা আমি একাধিক ভিডিওতে বলেছি, নতুন কথা নয়, যে বিগত সরকার অর্থাৎ ইউনূস সরকারের মতো তারেক রহমানের সরকারেরও কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো তাড়াহুড়ো নেই। তার কারণ তারা জানেন যে হাসিনা দেশে ফিরে কারাগারে বন্দী থাকলেও সেটা আওয়ামী লীগের অনেক বড় জাগরণ হয়ে যাবে। আমি গতকালও একটা ভিডিওতে বলেছি যে বাংলাদেশের 2টি দল এ আর বি, আওয়ামী লীগ আর বিএনপি, 2টি দলে এমনকি এখনো খালেদা জিয়ার নামে যত মানুষের জমায়েত হবে, তিনি প্রয়াত হয়েছেন, তার নামে যত মানুষের জমায়েত হবে তত মানুষের জমায়েত অন্য অনেক নেতার নামে হবে না। অর্থাৎ বিএনপি মানে খালেদা জিয়া, আবার আওয়ামী লীগ মানে শেখ হাসিনা। ফলে শেখ হাসিনা দেশে ফেরত গেলে
আওয়ামী লীগের জাগরণ অনেক ত্বরান্বিত হবে। ফলে বাংলাদেশের বর্তমান সরকারও তাকে ফেরানোর জন্য খুব বেশি তাড়া ভারত সরকারকে দেবে না। কিন্তু এই আলোচনায়, সরকারি আলোচনায় প্রসঙ্গটি এই জন্যে তুলতে হবে যে দেশে ফিরে গিয়ে খলিলুর রহমানকে জবাবদিহি করতে হবে। জামায়াতে ইসলামী, এনসিপি, অন্যান্য দল তারা প্রশ্ন তুলবে। এমনকি দলের ভেতর থেকেও এই নিয়ে প্রশ্ন তোলা হবে যে হাসিনাকে ফেরানোর বিষয়টি নিয়ে ভারত সরকারের ওপর কোনো চাপ, বাংলাদেশের তরফে বিদেশমন্ত্রী কোনো চাপ প্রয়োগ করেছেন কিনা। ফলে সেটা নথিভুক্ত করানোর জন্য তিনি কোনো রকমভাবে অন্তত প্রসঙ্গটি তুলবেন। এবং ভারতের সম্ভাব্য উত্তরটাও আমার মনে হয় এইরকমই, যা কথাবার্তা বলে বুঝেছি, সেটি হচ্ছে যে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছেন এবং তিনি আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন। তিনি আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন মানে খুব সম্প্রতি, জাস্ট দিন পাঁচেক হলো, ব্রিটেনের একটি ল ফার্ম তারা শেখ হাসিনার তরফে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে চিঠি দিয়ে হাসিনার সাজা রদ করার দাবি জানিয়েছে। এবং এই বিচারটা সম্পূর্ণ অবৈধ এবং কীরকম অনিয়ম করে এই বিচার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার বিশদ বিবরণ সেখানে লেখা আছে। ফলে ভারত সরকারের বক্তব্য খুব স্বাভাবিক হবে যে তিনি তো বিচার প্রক্রিয়ার মধ্যে আছেন, ফলে বিচার প্রক্রিয়া যেমন যেমন চলবে তেমন তেমন এই প্রসঙ্গ নিয়ে পদক্ষেপ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার মনে হয় যে শেখ হাসিনার বিষয়টা খুবই সাধারণভাবে সামান্য আলোচনা, অর্থাৎ বাংলাদেশের দায় আছে যে ভারতের মাটিতে তার বিদেশমন্ত্রী এসে এই ব্যাপারে আলোচনা না করেই দেশে ফিরে যাবেন। সেক্ষেত্রে দেশে ফিরলে তার মুণ্ডপাত হবে, ফলে তিনি এই ঝুঁকি নেবেন না, এই আলোচনা হবে। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে আলোচনা উঠবে কিনা এবং ভারত সরকার কি প্রতিক্রিয়া দেবে। এই মুহূর্তে আবার আওয়ামী লীগ নিয়ে আলোচনাটা এইটা যে বাংলাদেশের বর্তমান সরকার, যাদের কাছ থেকে প্রত্যাশা করা হয়েছিল নির্বাচনের আগে, অনেকেই প্রত্যাশা করেছিলেন বা মনে করেছিলেন যে নির্বাচিত সরকার এসে আরেকটি রাজনৈতিক দলকে এইভাবে নিষিদ্ধ করে রাখবে না। কিন্তু তারেক রহমানের সরকার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে তাতে এটা এখনো পর্যন্ত অনেকটাই স্পষ্ট যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবং সেই জন্য যে অর্ডিন্যান্স মোহাম্মদ ইউনূস জারি করেছিলেন সেটাকে এবার আইনে পরিণত করে দেওয়া হবে। অর্থাৎ আইনগতভাবেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারে কি ভারত সরকারের কিছু করণীয় আছে, বা খলিলুর রহমান কি ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাদের ফেরানোর ব্যাপারে কোনো চাপ তৈরি করবেন। একটা কথা বলে দিই, অনেকের ধারণা আছে যে বাংলাদেশের বোধহয় হাজার হাজার, শত শত, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী ভারতে আশ্রয় নিয়ে আছে। আমি সঠিক সংখ্যা বলতে পারবো না, কিন্তু এই শত শত, হাজার হাজার, এই সংখ্যাগুলি সঠিক নয় বলেই আমি জানি। এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে যারাই এসেছিলেন তারা অনেকেই অন্যান্য দেশে চলে গিয়েছেন। সামান্য কিছু মানুষই আছেন ভারতে, এটাই আমি জানি। এখন তাদের ফেরত চাইবে কিনা সেখানেও কিন্তু একটা আইনি প্রক্রিয়ার প্রশ্ন আছে। ফলে এগুলো নিয়ে খুব বড় আলোচনার দিকে মানে বাংলাদেশ সরকারও এগোবে বলে মনে হয় না। এখন অনেকে বলছেন যে ভারত সরকার কি এই যে আওয়ামী লীগের উপর যে নিপীড়ন, নির্যাতন এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ করে রাখার যে প্রক্রিয়া চলছে, এই ব্যাপারে কি বাংলাদেশ সরকারকে ভারত সরকারের তরফে কিছু বলা হবে। আমি যতটুকু যা কথাবার্তা বলেছি এবং আমার নিজের অভিজ্ঞতা যা বলে, অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই সম্ভাবনাটি কম। ভারত সরকারের তরফে আরেকটি দেশের অভ্যন্তরীণ সব বিষয়ে তো মতামত দেওয়ার সুযোগ নেই। যদিও ভারত সরকার যদি মনে করে যে গণতন্ত্রের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে এই নিয়ে কিছু কথা বলবে, তার কারণ একটি যুক্তি তো খুবই জোরালো যুক্তি যে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা বা তার কার্যক্রমকে নিষিদ্ধ করে রাখলে পরে সে দেশে যে অশান্তি তৈরি হবে তার আঁচ এসে কিন্তু ভারতের ওপর পড়বে। তার কারণ ভারত বাংলাদেশের চারপাশে আছে। স্বভাবতই ভারত সরকার মনে করলে এই বিষয়টি তারা বলতেও পারে যে এই ধরনের কোনো পদক্ষেপ করা কতটা সঠিক হচ্ছে। কিন্তু আমার যা মনে হয় যে এক্ষুনি ভারত সরকার এই বিষয় নিয়েও খুব বেশি আগ্রহ বা উৎসাহ দেখাবে না, আগ বাড়িয়ে কোনো কথা বলবে না। তার একটা আরো অন্যতম কারণ হচ্ছে যে তারেক রহমানের সরকার, তারা তো এটাও জানে যে যদি এইরকম একটি আইন তৈরি হয় তাহলে ভবিষ্যতে আরেকটি কোনো সরকার এসে
সেটা আওয়ামী লীগ হতে পারে কি জামায়াতে ইসলামী হতে পারে, তারা এসে বিএনপিকেও কিন্তু এই একই আইনে তাদেরও কার্যক্রম নিষিদ্ধ করে দিতে পারে। এই বিষয়টি তারেক রহমান বোঝেন না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোঝেন না, বা সালাউদ্দিন আহমেদ বোঝেন না, এটা নয়, তারা এটা বোঝেন। এবং অতীতে নির্বাচনের আগে বারে বারেই বিএনপি নেতারা বলেছিলেন যে তারা এটা চান না যে কোনো একটি দলকে নিষিদ্ধ করে রাখা হোক, কিন্তু নির্বাচনের পর তাদের সুর বদলে গেল। কেন বদলে গেল তার একটি কারণ আমি যতটুকু যা বুঝি সেটি হচ্ছে যে বাংলাদেশে যে চালু শব্দটি আছে যে পরাশক্তি, বিদেশি পরাশক্তি, এমন কোনো বৈদেশিক শক্তি যারা এই ব্যাপারে তারেক রহমানের সরকারের ওপর অনেকটা চাপও তৈরি করেছে। তারেক রহমানের সরকারের রাজনৈতিক অভিসন্ধি যে নেই এ কথা আমি বলবো না। জামায়াতে ইসলামী তাদেরকে বা মানে কামড়ে ধরবে যদি আওয়ামী লীগের ওপরে প্রত্যাহার মানে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, তাহলে জামায়াতে ইসলামী বিএনপিকে চেপে ধরবে। ফলে অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে। বিএনপির একাংশ মনে করে যে এই নিষেধাজ্ঞা যেটা ইউনূস সরকার বলবৎ করেছিল সেটা সঠিক ছিল। ফলে তারেক রহমানের দল যে একেবারে এই সিদ্ধান্ত প্রত্যাহারের পক্ষে এমনটিও নয়, কিন্তু এই সিদ্ধান্ত পাকাপাকিভাবে বহাল রাখার পেছনে যে বৈদেশিক শক্তির প্রভাব কাজ করছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত এখনই কোনো এই ব্যাপারে কোনো বিবাদে জড়াবে বলে আমার মনে হয় না। তার কারণ ভারতের কিছু অভ্যন্তরীণ সমস্যায় ভারত এখন নানানভাবে তারা সমস্যার সম্মুখীন। বেশ কয়েক মাস ধরেই সেই সমস্যা চলছে, তার মধ্যে আবার জটিল পরিস্থিতি তৈরি করেছে সব দেশের জন্য, ভারতের জন্যেও। সেটি হচ্ছে যে এই যে মধ্যপ্রাচ্যে যেভাবে যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। জ্বালানি এমন একটা বিষয় যেখানে সংকট, এটা হচ্ছে বলা যায় অর্থনীতির নার্ভের মতন, অর্থাৎ শরীরের নার্ভ অচল হয়ে গেলে যেমন শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গই অচল হয়ে যায়, তেমনি জ্বালানি সংকট মানে হচ্ছে কিন্তু গোটা অর্থ ব্যবস্থা ভেঙে পড়বে। ফলে ভারত এই মুহূর্তে সমস্যায় আছে এবং এই বিবাদের মধ্যে একটা পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র, যারা আওয়ামী লীগের এই যে নিষেধাজ্ঞাকে বলবৎ রাখার ব্যাপারে প্রবলভাবে চাপ তৈরি করে রেখেছে তারেক রহমানের সরকারের ওপরে। তার কারণ তারা যেভাবে আওয়ামী লীগকে চলতে বলছে, এখনো শেখ হাসিনা এবং তার দল এই ব্যাপারে সায় দেয়নি। সেই প্রস্তাবটি কি সেটা আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে বলবো।